খুবই সুন্দর একটা সকালে বেরিয়েছি আজকে। চমৎকার রোদ, চারদিকে সবুজের সমারোহ। খুব বেশি গরম নেই, খুব বেশি ঠান্ডা নেই, টেম্পারেচারটা যথেষ্ট ভালো। এই চায়নার যে গ্রামীণ যে জীবন, সেই বিষয়ের কিছুটা অভিজ্ঞতা নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এটা আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং এখান থেকে ট্যাক্সি নিয়ে বেরোয় যাব এবং সেই যে দূরের যে গ্রামীণ জনপদ, সেই জনপদে লোকজনের কাছে চলে যাব, প্রকৃতির কাছে যাব, নদীর কাছে যাব, গাছের কাছে যাব এবং যে ওয়াইল্ড লাইফ আছে তাদের কাছে যাব। এটা হলো গ্রামের পথ, চীনের গ্রামের পথ। অন্য দেশগুলোর মতোই এখানেও দুধারে যে ক্ষেত, এটা গমের ক্ষেত, দুধারেই ডান দিকে বাঁ দিকে। এটা হলো বরবটি, লং বিন, এবং খুব সহজেই এটা হবে। এই 4টা কাঠি দেওয়া হয়েছে, 4টা গাছ বেয়ে উঠছে এবং এই 4টা কাঠির যে একটা কাঠামো, এই দুটোকে আবার যুক্ত করা হয়েছে একটা আনুভূমিক একটা বাঁশের কঞ্চি দিয়ে। পাহাড়টা উঠে গেছে, উপরে যে ক্যানোপি, উপরে যে গাছের যে ক্যানোপিগুলো আছে সেটা ঘন সবুজ এবং সেই গাছগুলো বেশ বড়, কাঠামোগতভাবে খুব শক্তিশালী এবং সেখানে মূলত বাঁশ গাছের, বাঁশ স্পিসিসের যে ডিস্ট্রিবিউশন সেটা আছে নিচের লেয়ারে। এরপরে যেটা আছে সেটা হলো থিক বুশ, ছোট গাছ। কি চমৎকার একটা পেভ করা পথ চলে গেছে। এই পেভমেন্ট অথবা এই যে সলিড যে সারফেসটা, যার মাধ্যমে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, এটাই একমাত্র অথবা মেজর হিউম্যান ইন্টারভেনশন। এর বাইরে যা কিছু আছে সব কিছুই প্রকৃতির, ইভেন শব্দ, বাতাসের শব্দ এবং বিভিন্ন ধরনের ইনসেক্টের যে এক ধরনের বাজ। এই যে ছোট একটা প্রজাপতি আমাকে দেখে সে চলে গেল। এই প্রজাপতিটা একটা ফুল থেকে পরাগরেণু নিয়ে সে অন্য ফুলে লাগিয়ে দিচ্ছে এবং এটা পলিনেশন, এটা একটা ইকোলজিক্যাল সার্ভিস যেটা কিন্তু আমি এই প্রজাপতি থেকে পাচ্ছি। এবং এই প্রজাপতিটা, তার বাড়ি কিন্তু এই হ্যাবিটেটের মধ্যে। এই হ্যাবিটেটটা যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে পরে প্রজাপতি, ফড়িং, অন্যান্য যে সমস্ত ছোট পোকামাকড় আছে যারা এই পলিনেশনের মতো খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং সেটার মাধ্যমে এই ফুলটা থেকে ফল হবে, সেই ফল তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা তারা করে থাকে, সেই প্রক্রিয়াটাকে আমরা ধ্বংস করে ফেলবো যদি আমরা তার যে বাসস্থান অথবা যে হ্যাবিটেট সেটাকে যদি আমরা ধ্বংস করে ফেলি। পাহাড়ি পথ ধরে উঠে যাচ্ছি যতদূর যাওয়া যায়, যদিও খুবই ঘন ঝোপ এবং এখানে সাপ আছে। আমি বেশ কিছু সাপ দেখেছি। তো সাপ থাকলেই যে ভয় পেতে হবে এমন না, যেটা বলছিলাম যে সাপেরও অধিকার আছে এখানে, এই প্রকৃতিতে, এই হ্যাবিটেটে বেঁচে থাকার। সাপ দেখলেই মারতে উদ্যত হতে হবে, এটা আসলে ঠিক না।
সাপ সে তার মতো করে চলে যাবে। আমি ওকে আঘাত না করলে নিশ্চয়ই সে আমাকে আঘাত করবে না। সে আমাকে আঘাত করার জন্য বেরিয়ে আসেনি, সে বেরিয়ে এসেছে তার নিজস্ব বিভিন্ন ধরনের জৈবিক যে চাহিদাগুলো আছে সেগুলোকে মিট করতে, একটা হ্যাবিটেট থেকে আরেকটা হ্যাবিটেটে যেতে। আমি বরং তার ডোমেইনে ঢুকে পড়েছি। আমার তো এখানে আসার কথা না, এটা তো সাপেরই থাকার কথা। সুতরাং সাপ আমাদের বন্ধু, প্রজাপতি আমাদের বন্ধু, ছোট পোকামাকড়, ফড়িং, সেগুলো আমাদের বন্ধু। সেভাবে দেখে বন্ধুর বাড়িতে বন্ধুরা যে ইকোসিস্টেমে থাকে সেই ইকোসিস্টেমের কাছে আমরা আসতে পেরেছি। সুতরাং তাদের ইকোসিস্টেমের যে প্রক্রিয়া, বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন, তাদের যে ইন্টিগ্রিটি, সেটাকে রেসপেক্টের জায়গা থেকে নিয়ে আমাদের কিন্তু আসলে এই প্রকৃতি দর্শনে আসা উচিত। এই সুন্দর একটা বুনো ফল, এই ফলটা এই খুব ছোট একটা উদ্ভিদে হয়েছে। কিছু লাল রঙের পাকা ফল আছে, এটা আমি খাওয়ার জন্যই নিয়েছি, এটা নষ্ট করব না। কিন্তু এটা তৈরি করার জন্য, প্রোডাকশনের জন্য এই ছোট উদ্ভিদটাকে যে প্রক্রিয়ার মধ্যে যেতে হয়েছে, সেই প্রক্রিয়াটাকে শ্রদ্ধা না করে যদি আমি এটা খেয়ে নেই, এই গাছটাকে ধন্যবাদ না দিয়ে, সেটা কিন্তু ভালো কাজ হবে না। Thank you plant for providing me this nice, delicious, nutritious fruit. এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো এই যে ফলটা, এই ফলটা কিন্তু আমার জন্য তৈরি করা হয়নি। ও তৈরি করেছে ওর সন্তানের জন্য, ওর আরেকটা চারা গাছের জন্য। এখানে যে বীজটা আছে, সেই বীজটা পরে যখন গাছ হবে, এটা যে মাংসল অংশটা আছে সেটা নিচে পড়ে থাকবে এবং শেকড় প্রথম যে খাবার, তার যে প্ল্যান্টের যে বিশেষ নিউট্রিশনগুলো দরকার হবে, সেই নিউট্রিশনের যে সোর্স, সেটা কিন্তু এই ফলের মাংসল অংশটা। তো আমি তার বাচ্চার খাবারটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি। তো সুতরাং প্রকৃতিকে দেখার, অনুধাবন করার অনেকগুলো প্রক্রিয়া আছে। আমাদেরকে সেই চোখটাকে উন্মুক্ত করতে হবে এবং সেই চোখ উন্মুক্ত করার অন্যতম প্রধান মাধ্যম হলো পড়াশোনা করা, লেখাপড়া করা, জানা, বিজ্ঞান জানা। এবং সেই জানার মধ্য দিয়েই এই ছোট ফলের যে ইকোলজিক্যাল সিগনিফিক্যান্স, আমাকে বাঁচিয়ে রাখার জন্য, প্রকৃতির এই যে হ্যাবিটেটটা, এটাকে সমৃদ্ধ রাখার জন্য, সেটা কিন্তু আমরা সেই বিজ্ঞান সংক্রান্ত পড়াশোনা বা বিজ্ঞান গবেষণা থেকে আমরা কিন্তু জানতে পারি। এবং সেই জানাটা আমাকে এই গাছটাকে ধন্যবাদ বলার জায়গাতে নিয়ে যাবে। তেমনি করে যতটুকু না, আমি শুধুমাত্র ততটুকুই এই প্রকৃতি থেকে আহরণ করব, বেশি না। কারণ তাকেও তার যে জীবনধারণ, তার যে এই যে বেবি প্ল্যান্ট তৈরি হওয়া, তাকেও সেই সুযোগটা দিতে হবে, সে যেন নিজের মতো করে গ্রো করতে পারে। পাহাড়ের অনেকটা গভীরে ঢুকে পড়েছি। এটা এই যে লোকেশনে যে সর্বোচ্চ পাহাড়টা আছে, সেটার উপরে যাওয়ার রাস্তা এটা। এখানে সম্ভবত কিছু ট্রাক্টর বা চার চাকার গাড়ি মাঝে মাঝে হয়তো বা ঢুকে যায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে, অথবা এখান থেকে সংগ্রহ করে সেটা তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। তো এলাকাটা একটু গরম সয়েল থেকে উঠে আসছে এবং দুই পাশে যে হ্যাবিটেট আছে, সেই হ্যাবিটেট থেকেও কিছুটা গরম বেরোচ্ছে। কিন্তু অত্যন্ত ভালো লাগা যে এখানে নগরের কোনো কোলাহল নেই। এখানে শুধুমাত্র প্রকৃতি থেকে যত ধরনের শব্দ আমরা প্রত্যাশা করতে পারি, সেই সকল কিছুই আছে নিস্তব্ধতা। এবং সেই নিস্তব্ধতা আমরা বোধহয় ভুলতেই বসেছি। খুব ভালো চিন্তা করা, ভালো সৃষ্টিশীল কিছু কাজের জন্য এই নিস্তব্ধতাটা খুবই জরুরি। প্রকৃতির সান্নিধ্যে আসা খুবই জরুরি, নিজেকে রিফ্রেশ করাটা খুবই জরুরি। আমরা মানুষরা আসলে ইকোসিস্টেম পিপল। আমরা ভুলে যাই আমরা আসলে এই অ্যানিম্যাল কিংডমের একটা অংশ, একটা প্রজাতি। আমরা আলাদা হয়েছি শুধুমাত্র আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চার যে সক্ষমতা হয়েছে, সেই জায়গা থেকে আমরা অনেকটা এগিয়েছি। কিন্তু
প্রকৃতিকে রিপ্লেস করা অথবা প্রতিস্থাপন করার যে কাজ সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। ফলে পরিকল্পনাটা হলো প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেঁচে থাকা। এখানে আসলে রাস্তা শেষ, উপরে যাওয়ার জায়গা নেই এবং এখানে খুব বেশি লোকজন যে আসে সেটাও না। বাঁদিকে যে ছোট হ্যাবিটেটটা আছে, বসি যে কন্ডিশনটা আছে, ডান দিকেও অন্ধকারাচ্ছন্ন। খুব ভালো লাগছে যে এতটা উপরে আসতে পেরেছি। যদি একদম টপ লেভেলে যেতে পারতাম সেটা আরও ভালো হতো, কিন্তু রাস্তা না থাকাতে সেই দিকে যাচ্ছি না। এই প্রকৃতির এত নিবিড় সান্নিধ্যে আসা, এটা আসলে একটা ভালো বিষয়, ভালো লাগা। এবং এটা খুব শক্ত মনের জোর না থাকলে পরে প্রকৃতির এত ভালো যে রূপ আছে, রূপ থেকে নিজের যে উপলব্ধি এবং নিজের যে ব্যাখ্যার জায়গা সেটাকে একটু শানিত করা, সেই বিষয়গুলো কিন্তু সম্ভব না। কবি সাহিত্যিকরা আছেন, ওনারা খুব ভালো লিখতে পারেন এবং ওনাদের লেখার উপাদানগুলো কিন্তু এখান থেকেই যায়। বিজ্ঞানীরা যারা আছেন, যারা প্ল্যান্ট নিয়ে কাজ করেন, যারা অ্যানিমেল নিয়ে কাজ করেন, যারা সয়েল নিয়ে কাজ করেন, সেই বিজ্ঞানীদেরও এই প্রকৃতি তাদের আধার। আমি রিমোট সেন্সিং নিয়ে কাজ করি। আমি হ্যাবিটেটের যে কন্ডিশন সেটা বোঝার চেষ্টা করি। হ্যাবিটেটের যে স্পিসিস ডাইভার্সিটি, তার যে ইকোসিস্টেম ডাইভার্সিটি, তার যে জেনেটিক ডাইভার্সিটি, সেটা কতটা নষ্ট হলো সেটা রিমোট সেন্সিংয়ের বিভিন্ন ধরনের ডেটা এর সাথে জিআইএস এর সাথে জিপিএস ইত্যাদি গুলো যুক্ত করে আমি সেটা দেখে থাকি। ফলে আমাদের যে খাদ্যের সংস্থান, আমাদের যে কাজের ক্ষেত্র, আমাদের যে প্রকৃতিকে ভালো রাখার জন্য ভালো মন তৈরি করার ক্ষেত্রে সাহিত্যিকদের যে অবদান, কবিদের যে অবদান, সেই সকল কিছুর কিন্তু উৎস এই বন, এই প্রকৃতি, এই পাহাড়, এই গাছ। আমরা এগুলোকে ভুলবো না। এগুলোকে সাথে নিয়েই আমরা আমাদের যে ভালো থাকা সামষ্টিক অর্থে সবাইকে নিয়ে সেটা আমরা নিশ্চিত করব। প্রকৃতির সাথে খুব সুন্দর একটা দিন কাটালাম। প্রাণ বৈচিত্র্যে ভরা এই প্রকৃতির যে রূপ, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছের পাতা, সামনে আরও লতাগুল্ম আছে, এই সব কিছু মিলিয়ে একটা সতেজ, প্রাণবন্ত, শক্তিশালী একটা ইকোসিস্টেমের যে কাঠামো, সেই কাঠামোর খুব কাছে আসতে পেরেছি। এই যে পাতাটা, এই পাতার মতো যে হালকা সবুজ বর্ণ, আবার এই পাতাটার মধ্যে যে একটু গাঢ় সবুজ বর্ণ, এই বর্ণিল যে বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদের প্রকৃতি তার নিজস্ব যে রোলস, প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে সে নিজে যেমন বেঁচে থাকে, আমাদের বেঁচে থাকার পথটাও সুগম করে। আপনারা প্রকৃতির মতো সতেজ থাকবেন, প্রকৃতির সান্নিধ্যে যাবেন, নিজেকে একটু প্রকৃতির সাথে মিলিয়ে নেবেন এবং প্রকৃতিকে রক্ষায় কাজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।